হ্যালো এভরিওয়ান, আজকে যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লেসন 7-এর দ্য রিবেল পোয়েট। তোমাদের ক্লাস 5-এর যে সরকারি সিলেবাসের বই, তার লেসন 7 চ্যাপ্টার নাম হচ্ছে দ্য রিবেল পোয়েট। চ্যাপ্টার শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। সেগুলো হচ্ছে, এর আগেও আমরা দেখে এসেছি একই ধরনের চ্যাপ্টার প্রায় অলমোস্ট, যে কনভারসেশন হবে। কনভারসেশন হওয়ার পরে আমরা সেই কনভারসেশনের মাধ্যমে সেই অ্যান্সারগুলো পাবো বা সেই সম্পর্কে একটা আইডিয়া বা ধারণা পাবো। আমরা যে গল্পটা পড়েছিলাম মেমোরির মার্বেল, সেখানে আমরা দেখেছিলাম যে তরুণ আর তরুণের গ্র্যান্ডফাদারের মধ্যে কনভারসেশন চলছিল এবং সেই কনভারসেশনের মাধ্যমে আমরা পুরো তাজমহল সম্পর্কে গল্পটা ডিটেলসে পেয়েছিলাম। এখানেও সেমভাবে একই রকমভাবে কনভারসেশনের মাধ্যমেই কিন্তু আমরা গল্পটা পাবো বা কবির যে জীবনী কাজী নজরুল ইসলামের, সেটা আমরা এখানে পাবো। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। দেখো, যেহেতু এটার কনভারসেশন, সেহেতু এখানে একটা স্টেজ সেটিং করা আছে। স্টেজ বলতে নাটক নয়, এটা যেহেতু কোনো নাটক নয়, কিন্তু তবুও একটা স্টেজ সেটিং মানে সিচুয়েশন, কোন সিচুয়েশনের পরিস্থিতিতে জিনিসটা হচ্ছে বা গল্পের কনভারসেশনটা শুরু হচ্ছে, কথোপকথন স্টার্ট হচ্ছে, সেই একটা দেওয়া আছে। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5. He returns home from school all excited. He finds his father reading a newspaper. প্রীতম কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। হি রিটার্নস হোম ফ্রম স্কুল থেকে সে বাড়ি ফিরছে। অল এক্সাইটেড, এবং সে তার মুডটা কেমন আছে? এক্সাইট মুড আছে, মানে খুবই এনজয়মেন্ট করছে, মানে আনন্দের মধ্যে আছে, আনন্দের মধ্যে সে বাড়ি ফিরছে। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার। বাড়ি এসে দেখে কি তার বাবা একটি নিউজ পেপার পড়ছে। তো কনভারসেশন ফার্স্ট শুরু হচ্ছে। দেখো, প্রীতম বলছে, ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে। বাবা, আজ অনুমান করে অন্তত বলো যে কি হয়েছে। ফাদার বলছে, হোয়াট ডিয়ার, কী হয়েছে? আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ পেট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আমাদের স্কুলের টিচার কি বলেছে? একটা পেট্রিয়টিক সং গাইতে বলেছে। পেট্রিয়টিক সং মানে, এই যে পেট্রিয়টিক কথাটা মানে কি? দেশপ্রেম, দেশপ্রেমের গান। সেই পেট্রিয়টিক সং একটা গাইতে বলেছে। কবে? রিপাবলিক ডের দিনে। রিপাবলিক ডে, দ্যাট মিনস 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস যেটা বলি আমরা, সেই দিন। ফাদার বলছে, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সান? তুমি কোন গানটা গাইতে চলেছো বা কোন গানটা গাওয়ার জন্য প্রিপারেশন নিতে চলেছো? প্রীতম বলছে, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। বলছে, ম্যাম আমাকে একটা সাজেস্ট করেছে আমাদেরকে, যে আমাদের গাওয়া উচিত কি উই শুড সিং কারারই লৌহ কপাট। এই কারারই লৌহ কপাট নজরুল ইসলাম একটা বিখ্যাত গান, এবং আমরা কম বেশি গানটা সম্পর্কে বা তার রাইম সম্পর্কে মোটামুটি অলমোস্ট সকলেই জানি। ফাদার বলছে, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং? প্রীতম, তুমি কি জানো যে এই গানটাকে লিখেছে? এই গানটা লেখককে? প্রীতম বলছে, নো ফাদার, না আমি তো জানি না। ফাদার বলছে, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। সে আমাদের একজন বিখ্যাত কবি। কী নাম তার? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে আমরা প্রত্যেকেই চিনি। অ্যান্ড দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে, এরকম প্রচুর বিখ্যাত বিখ্যাত কবিতা আছে, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে বিদ্রোহী। প্রীতম বলছে, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? তুমি কি আমাকে নজরুল ইসলাম সম্পর্কে আরও দু একটা তথ্য বা ইনফরমেশন দেবে? ফাদার বলছে, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। বলছে, সে যখন জন্মগ্রহণ করেছিল তখন ভারতবর্ষের অবস্থা কেমন ছিল? ভারতবর্ষ ব্রিটিশ শাসিত ছিল, অর্থাৎ ব্রিটিশের দ্বারা শাসিত হচ্ছিল। সেই সময় নজরুল জন্মগ্রহণ করেছিল। থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। সে তার লেখার মাধ্যমে কী করতো? হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, ভারতীয় যে যুব সমাজ, সেই যুব সমাজকে অনুপ্রাণিত করতো কিসের জন্য? সাহসিকতাভাবে, সাহসিকতার সঙ্গে ফাইট করার। কার বিরুদ্ধে? ব্রিটিশের বিরুদ্ধে, স্বাধীনতার জন্য। প্রীতম বলছে, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার? কখন সে জন্মগ্রহণ করেছিল? ফাদার বলছে,
He was born on 24th May 1899 in the village of চুরুলিয়া। কত খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল? 1899 খ্রিস্টাব্দে 24শে মে জন্মগ্রহণ করেছিল। কোন গ্রামে জন্মগ্রহণ করেছিল? ভিলেজ চুরুলিয়া। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। তখনকার যে বেঙ্গল ছিল সেটা হচ্ছে আনডিভাইডেড, মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে একটাই ছিল, তখন ভাগটা হয়নি। এবং বর্তমান যে বর্ধমান ডিস্ট্রিক্ট আছে সেই বর্ধমান ডিস্ট্রিক্টের চুরুলিয়া গ্রামে তার জন্ম হয়েছিল। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। এই যে ফোক থিয়েটার বলছে, ছোটোবেলা থেকে কিন্তু তার এই ফোক থিয়েটারের প্রতি কিন্তু প্রচণ্ড একটা অ্যাট্রাকশন ছিল। এই ফোক থিয়েটার বলতে আঞ্চলিক যে নাটকগুলো হতো সেটার প্রতি। লেটার রোড মিনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ, কবি কালিদাস। এবং তার এই অ্যাট্রাকশন থেকেই পরবর্তীকালে তিনি কিন্তু কী করেছিলেন, কয়েকটা ফোক প্লেও লিখে ফেলেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কী নাম? দাতাকর্ণ আর কবি কালিদাস। প্রীতম বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই একটা আগ্রহের বিষয়। ফাদার বলছে ইন 1910 নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক। 1910 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে দেখা করেন বা সাক্ষাৎ করেন। হু ওয়াজ হিজ টিচার, যে ছিল তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেড মাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। এবং পরবর্তী স্কুলটা যেখানে জয়েন করেছিল সেই স্কুলের হেড টিচার কে ছিল? কবি কুমুদরঞ্জন মল্লিক। তাহলে রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক ছিল তার আগের স্কুলের টিচার ছিল, আর পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ছিল তার পরবর্তী স্কুলের হেড টিচার। নেক্সট দেখো, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম, হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। আঙ্কেল রহিম বলছে একজন পার্সন, সেও কিন্তু এই কনভারসেশনে জয়েন করছে। প্রীতম বলছে ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। বলছে তাহলে কি কুমুদরঞ্জন মল্লিকই নজরুলকে ইন্সপায়ার করেছিল কবিতা লেখার জন্য? ফাদার বলছে ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম। বলছে হ্যাঁ অবশ্যই কুমুদরঞ্জন মল্লিকের দ্বারা সে ইন্সপায়ার হয়েছিল, এটা ঠিক, কিন্তু সব দিকে বেশি ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হয়েছিল কার দ্বারা? রবীন্দ্রনাথ ট্যাগরের দ্বারা। আর কার দ্বারা হয়েছিল? পার্সিয়ান পোয়েটস, নামগুলো কি দেওয়া আছে? হাফিজ আর খাইয়াম। আঙ্কেল রহিম বলছে ডু ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার ব্রিটিশ। তুমি কি জানো যে ব্রিটিশের আন্ডারে আর্মিতে কিন্তু জয়েন করেছিল নজরুল? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, সো হি কেম টু ক্যালকাটা। বলছে সে কিন্তু 49th বেঙ্গল রেজিমেন্টের আন্ডারে ছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের পর যখন রেজিমেন্টে ডিসব্যান্ড করা হলো, ডিসব্যান্ড মানে ভেঙে দেওয়া হলো 1920 খ্রিস্টাব্দে, এগুলো খুব ভালো করে সালগুলো মাথায় রাখবে, তখন কিন্তু সে কলকাতায় চলে এলো। নেক্সট ফাদার বলছে অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেন্স্ট দ্য ব্রিটিশ রুল। মানে ভারতীয়রা সেই সবে সবে কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে গর্জে উঠছে। নজরুল প্রোটেস্টেড এগেন্স্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল কিন্তু প্রোটেস্ট করতে শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে। কীভাবে? তার নিজস্ব পদ্ধতি অবলম্বন করে। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস, সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। এবং সে শুরু করলো কি? তার নিজস্ব পদ্ধতি। কীভাবে? লেখার মাধ্যমে। রাইটিং পোয়েমস, এসেস, সং টু ভয়েস হিজ প্রোটেস্ট। মানে এইগুলো গান, কবিতা, প্রবন্ধ, এইসবের মাধ্যমে কিন্তু সে তার প্রতিবাদের ভাষাটা প্রকাশ করতে শুরু করলো। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। সে ছিল ভারতের বিদ্রোহী কবি। প্রীতম বলছে হার্ডলি নিউ অ্যাজ মাচ। হার্ডলি কথার মানে হচ্ছে প্রায় না। আমি প্রায় এত কিছু জানতামই না নজরুল সম্পর্কে। ফাদার বলছে ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। তোমাকে যদি নজরুল সম্পর্কে আরও জানতে হয় বা তিনি কেমন,
তার যে কোয়ালিটি, তার যে ক্যারেক্টার, এগুলো জানতে হয়, তাহলে তোমাকে কী করতে হবে? খেয়া খেয়াপাড়ের তরণী আর কান্ডারি হুঁশিয়ার যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো পড়তে হবে আর তার গানগুলো শুনতে হবে। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা কিন্তু প্রচণ্ড ভয়ভীত ছিল। কেন তারা ভয় পেত? এই কারণেই যে নজরুলের এই লেখাগুলো কিন্তু ইনস্টিগেট করতে পারে। গুড ইনস্টিগেট কাদেরকে? ইনস্টিগেট মানে প্ররোচিত করা বা ইন্ধন যোগানো, উৎসাহ যোগানো। কাদেরকে? ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্সদের বা যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে এগুলো অনেক বেশি উৎসাহ যোগাতে পারে ফ্রিডমের জন্য লড়ার জন্য। প্রথম বলছে হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু। তারপরে তাহলে ব্রিটিশ কী করলো, কী করেছিল? আঙ্কেল রহিম বলছে দ্য ব্রিটিশ গিভ ফিটার্ড। বলছে ব্রিটিশ আবার কি? ব্রিটিশ ভয় পেয়ে গেছিলো, উদ্বিগ্ন হয়ে গেছিলো, চিন্তিত হয়ে গেছিলো। ফাদার বলছে ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ের হি পাবলিশড আনন্দময়ীর আগমনী এ পোয়েম। 1922 খ্রিস্টাব্দে নজরুলের ম্যাগাজিন স্টার্ট করেছিল যার নাম ছিল ধূমকেতু। এই নামটা মন দিয়ে আন্ডারলাইন করে রাখবো। কিছু কিছু জায়গা এই টেক্সটের আমি কোনো কোনো জায়গা আন্ডারলাইন করা দরকার ছিল, আমি কিন্তু করিনি, যেহেতু ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে যাবে তার জন্য করিনি। তোমরা কিন্তু অবশ্যই এগুলো করে রাখবে। এই যে কান্ডারি হুঁশিয়ার খেয়াপাড়ের তরণী নামগুলো বা এই ম্যাগাজিনটার নাম ধূমকেতু বা তার পোয়েমটা আনন্দময় আগমনী, এগুলো কিন্তু করে রাখবে। তারপরে দেখো আঙ্কেল রহিম বলছে দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। ব্রিটিশ কিন্তু ওই ধূমকেতুর অফিসে আচমকা একটা রেড করেছিল। রেড মানে তল্লাশি করা, পুলিশ নিয়ে গিয়ে তল্লাশি, এবং তল্লাশি করার পরে পোয়েটকে ধরা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। কোথা থেকে? কুমিল্লা থেকে অ্যারেস্ট করা হয়েছিল। প্রীতম বলছে হোয়াট হ্যাপেন্ড দেন। তারপরে কি হয়েছিল? ফাদার বলছে হি ওয়াজ ট্রান্সফার টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগেন ফাস্টিং। তাকে হুগলি জেলে ট্রান্সফার করা হয়েছিল। ট্রান্সফার করা মানে স্থানান্তরিত করা হয়েছিল, এবং সে সেখানে ফাস্টিং শুরু করেছিল। ফাস্টিং কথার মানে হচ্ছে না খেয়ে থাকা, অনশন যেটা বলি, খাদ্য অনশন যেটা বলি, দিনের পর দিন না খেয়ে থাকা। বলছে ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। শুধুমাত্র তার লেখাগুলোই যে তার প্রোটেস্টের ভাষা ছিল এটা না, এই যে ফাস্টিং করছে, না খেয়ে থাকছে দিনের পর দিন, এটাও তার কাছে একটা প্রোটেস্টের একটা পদ্ধতি ছিল। ব্রিটিশের যে টর্চার, তার টর্চারের বিরুদ্ধে প্রোটেস্টের একটা পদ্ধতি। প্রীতম বলছে ফর হাউ মেনি ডেজ ডিড ইউ ফাস্ট ফাদার। বলছে কতদিন যাবৎ পর্যন্ত সে ফাস্টিং করেছিল? হি ফাস্টেড ফর মোর দেন এ মান্থ। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। বলছে সে এক মাসেরও বেশি সময় ধরে ফাস্টিং করেছিল এবং তাকে 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জেল থেকে মুক্ত করা হয়েছিল। প্রীতম বলছে থ্যাংক ইউ সো মাচ ফাদার, নাও আই শ্যাল বি এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। এবার আমি কারারই লৌহ কপাট গানটা খুবই আনন্দ সহকারে, খুবই আবেগ সহকারে, অত্যধিক এনার্জি সহকারে গাইতে পারবো। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। এবং আমি খুবই খুশি যে টিচার আমাকে এই গানটার জন্য সিলেক্ট করেছে। আঙ্কেল রহিম বলছে দেন লেটস হিয়ার ইউ সিং, উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। তাহলে গানটা গাইতে শুরু করো এবং আমরা তোমার সাথে গানটা গাইবো, প্র্যাকটিস করবো। তো এইটা হচ্ছে তোমাদের টেক্সটটা। এটার যে প্রশ্ন উত্তরগুলো হবে সেগুলো আমি সব দিয়ে দেবো, এবং যে ওয়ার্ড মিনিংগুলো হবে সেগুলো ভালো করে মন দিয়ে দেখবে। আর ভালো করে মন দিয়ে যে জায়গাগুলো আছে, যে সালগুলো আছে, সেগুলো ভালো করে দেখার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবে। থ্যাংক ইউ।